শক্তির সংরক্ষণ নীতি। আমরা জানি যে যান্ত্রিক শক্তি অর্থাৎ মেকানিক্যাল এনার্জি কি না, গতি শক্তি প্লাস স্থিতি শক্তি, অর্থাৎ গতি শক্তি ও স্থিতি শক্তির যোগফল। বলছে না যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি কি বলছে না, যদি একটা বস্তু বা বস্তু সংস্থার মধ্যে মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ গতি শক্তি এবং স্থিতি শক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকবে। কি বললাম, একটি বস্তু বা বস্তু সংস্থার মোট যান্ত্রিক শক্তি সর্বদা একই থাকবে বা ধ্রুবক থাকবে। তবে এক্ষেত্রে কিন্তু একটি কথা, একটা শর্ত কি না, এক্ষেত্রে অপচয়ী বল বা শক্তি ক্ষয়কারী কোনো বল উপস্থিত থাকলে হবে না। অর্থাৎ শক্তি ক্ষয়কারী বল বা অপচয়ী বল উপস্থিত না থাকলে কোন বস্তুর বা বস্তু সংস্থা মোট যান্ত্রিক শক্তির পরিমাণ সর্বদা একই থাকে, অর্থাৎ বা ধ্রুবক থাকে। কি বললাম দেখো, ধ্রুবক থাকে না। কোন শক্তি ক্ষয়কারী বা অপচয়ী বল যদি না থাকে তাহলে কোন বস্তু বা বস্তু সংস্থার মোট যান্ত্রিক শক্তির পরিমাণ সর্বদা একই থাকবে যে কোনো সময়। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো একটা বস্তুকে, সেটা আমি একটু মুছে দিলাম, হ্যাঁ, ধরো একটা পাহাড়ের উপর থেকে বা কোনো একটা অনেক উঁচু থেকে একটি বলকে নিচের দিকে ফেলে দেওয়া হচ্ছে। তাহলে কি হবে না, যেহেতু অনেক উপরে ছিল তাহলে তার মধ্যে স্থিতিশক্তি ছিল, যখন উপরে ছিল স্থির ছিল, সুতরাং ওখানে গতিশক্তি শূন্য ছিল, সবটাই ছিল স্থিতিশক্তি। অর্থাৎ ইপিটাই হচ্ছে ম্যাক্সিমাম সবটাই অল, আর ইকে ছিল 0। ধরো এই ম্যাক্সিমামটা ভাবছি আমরা 100, আমরা মান হিসেবে ভাবছি 100। এখন বস্তুটিকে যদি ছেড়ে দেওয়া হবে কি হবে না, ও স্থিতিশক্তি কি হবে না ক্রমশ কমবে। কেন না এর গতিশক্তি শুরু হবে, কেন না গতিবেগ শুরু হচ্ছে, সুতরাং এর গতিশক্তিটা একটু বাড়বে, শূন্য থেকে বাড়বে। কোথা থেকে বাড়বে না, এই যে স্থিতিশক্তি ছিল 100, সেখান থেকে গতিশক্তি কিছুটা নেবে বা বাড়বে। অর্থাৎ ইপিটা হয়তো কমে গিয়ে 90 হলো, এখন ইপিটা কমে গিয়ে 90 হলো, সুতরাং ইকে হয়ে যাবে 10। টোটাল কত দেখো 100। আবার একটু নিচে পড়লো, ইপিটা দেখো, ইপিটা আরো কমে যাবে না, গতিবেগ আরো বাড়ছে, সুতরাং ধরো গতিবেগ বাড়ার ফলে ইকেটা হয়ে গেল 40। মান হিসাবে কিন্তু আমি বলছি, আমি এককটা এখন বলছি না। তাহলে ইপিটা অটোমেটিক হয়ে যাবে 60। টোটাল দেখো 100। ঠিক মাঝখানে যখন আসবে, মোট দূরত্বের মিডিলে যখন আসবে, তখন ইকে হয়ে যাবে 50,
ইপি হয়ে যাবে 50। কেন? ওটা কমছে, ইপিটা ক্রমশ কমছে, 100 থেকে কমে কমে 90, 90 থেকে 40, 40 থেকে 50, আর ইকেটা বেড়ে 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 যাচ্ছে। টোটাল কত দেখো, টোটাল 100, টোটাল এনার্জি 100। সুতরাং প্রতি ক্ষেত্রে এইটা কোথায় না, মাঝখানে, এইটা মাঝখানে। বোঝা গেছে? অর্থাৎ এই বস্তুটি বা যে কোনো বস্তুর স্থিতিশক্তি কমলে গতিশক্তি বাড়ে। বোঝা গেছে জিনিসটা? এখানে স্থিতিশক্তি কমছে, গতিশক্তি বাড়ছে। বাড়তে বাড়তে যখন মাটি স্পর্শ করবে প্রায় ঠিক আগের মুহূর্তে কি হবে না, গতিশক্তি ম্যাক্সিমাম হয়ে যাবে। মাটি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে কি হবে না, গতিশক্তি হয়ে যাবে 100 আর স্থিতিশক্তি হয়ে যাবে 0। অর্থাৎ এটা হচ্ছে ইপি 0 হবে আর ইকে হয়ে যাবে 100। টোটাল পাওয়া দেখো আবার 100। এটা একটু উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ দেখো। একটি বস্তুকে ধরো উপর দিকে ছুড়ে দেওয়া হলো, উপর দিকে ছুড়ে দেওয়া হলো, বস্তুটি উপর দিকে যাচ্ছে। যখন উপর দিকে উঠছে বস্তুটি, তার বেগ ক্রমশ কমছে। সুতরাং এখানে গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয় থাকলেও এখানে গতিশক্তিটা কি ছিল, প্রথমে সবচেয়ে বেশি ছিল, স্থিতিশক্তি কম ছিল, যেহেতু উচ্চতাটা কম। যত উচ্চতা উপরে উঠছে এই বস্তুটির গতিবেগ তত কমছে, সুতরাং গতিশক্তি কমবে। তাহলে গতিশক্তি কমলে না কি বলবো না, গতিশক্তি কমলে তার স্থিতিশক্তি বাড়বে। অর্থাৎ এখানে গতিশক্তির হ্রাস ঘটছে, এখানে গতিশক্তির হ্রাস। তাহলে সেটা কি হচ্ছে না, ঠিক সেই পরিমাণে স্থিতিশক্তির বৃদ্ধি ঘটছে। আর এখানে কি হয়েছিল না, স্থিতিশক্তির হ্রাস, গতিশক্তির বৃদ্ধি। তাহলে এখানে গতিশক্তির হ্রাস অর্থাৎ ইকে কমছে, ইপি বাড়ছে, বাড়তে বাড়তে ইকে কমছে, ইকে কমতে 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 সর্বোচ্চ অবস্থানে এক সময় ভি সমান 0 হয়ে গেল। সুতরাং এখানে ইকে 0, তাহলে ইপি ইকুয়াল টু ম্যাক্সিমাম। দুটো যোগ করে ঠিক এখানে যদি 100 ধরা হয়, ঠিক এইভাবে 100 টোটাল, এখানে 100 হয়ে যাবে। অর্থাৎ না, এখানে যেমন 100 ধরেছিলাম মোট, এখানেও তাই। এখানে হলো গতিশক্তি 100 ছিল, হ্যাঁ, স্থিতিশক্তি প্রথম 0 ছিল ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠ থেকে যেই ছাড়লাম, গতিশক্তি 100 ধরো, স্থিতিশক্তি 0, জাস্ট ছাড়ার মুহূর্তে, যে একটু উল্টো সবুজ গতিশক্তি একটু কমলো, স্থিতিশক্তি বাড়লো, গতিশক্তি কমলো, স্থিতিশক্তি বাড়লো, গতিশক্তি আরো কমলো, স্থিতিশক্তি আরো বাড়লো, গতিশক্তি আরো কমলো, স্থিতিশক্তি আরো বাড়লো। ঠিক মাঝখানে কি হলো না, স্থিতিশক্তি আর গতিশক্তি একই হয়ে গেল মানে। আর এরপর ক্রমশ কি হবে, গতিশক্তি কমছে, স্থিতিশক্তি বাড়ছে, বাড়তে বাড়তে এক সময় গতিশক্তি 0 হবে, স্থিতিশক্তি সর্বোচ্চ হয়ে যাবে। সুতরাং যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকছে, কারণ গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল একই থাকছে। বোঝা গেছে? তবে এক্ষেত্রে কিন্তু একটা জিনিস ভাবতে হবে, এখানে কিন্তু কোনো শক্তি ক্ষয়কারী বা অপচয় বল থাকলে হবে না। অর্থাৎ এখানে বায়ুর বাধাটাকে কিন্তু উপেক্ষা করতে হবে বা অগ্রাহ্য করতে হবে, তাহলে কিন্তু এই সূত্রটি প্রযোজ্য হবে। এবার তোমাদের আমি অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি, দেখো। এবার অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি প্রতিষ্ঠা করব। যান্ত্রিক শক্তির যে সংরক্ষণ নীতি, যে শক্তি ক্ষয়কারী কোনো বল বা অপচয় বল উপস্থিত না থাকলে কোনো বস্তু বা বস্তু সংস্থার মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকে বা একই থাকে। তাই এখানে একটা অবাধে পতনশীল অর্থাৎ একটা বস্তুকে যখন উপর থেকে ছেড়ে দেওয়া হবে অবাধে পতনশীল হলে, তার ক্ষেত্রে এই নীতিটি প্রযোজ্য হয় কিনা দেখি। ধরো একটা ভূপৃষ্ঠ, এখান থেকে এই উচ্চতায় একটি বস্তুকে তোলা হয়েছে, এখানে এম ভরের একটি বস্তু এই উচ্চতায় আছে, ধরো এ পজিশনে বা এ বিন্দুতে। এ বিন্দুতে অর্থাৎ 1A
এখানে গতিশক্তি কত? 0, কারণ গতিবেগ 0। স্থির শক্তি কত? m g h। কেন? m ভর, m হচ্ছে ভর, g হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ ওই স্থানে, আর h হচ্ছে উচ্চতা। সুতরাং ওই স্থানে মোট মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি কত? না, E equal to E K plus EP equal to 0 plus mgh সমান mgh। এখন বস্তুটিকে ছেড়ে দেওয়া হলো, অবাধে ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ বস্তুটি এখন পতনশীল। মনে করা যাক বস্তুটি কোনো একটা মুহূর্তে এইখানে এসেছে, m ভরের বস্তুটি। ধরো এটাকে আমরা B পজিশন বলছি, অর্থাৎ এই পজিশনটা এখন B, এবং h1 উচ্চতা নেমে এসেছে, এইটা h1। সুতরাং এখানে ওর একটা বেগ থাকবে, গতিবেগটাকে আমরা ভাবছি v1। এখন v1 যদি গতিবেগ হয়, v1 স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh হবে। কোনখান থেকে? সেই সূত্রটি মনে আছে না? v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, যেখানে v হচ্ছে চূড়ান্ত বেগ, u প্রাথমিক বেগ, a হচ্ছে ত্বরণ, s হচ্ছে সরণ। এখানে a এর জায়গাতে g অভিকর্ষীয় ত্বরণ, আর s হচ্ছে সরণ, এখানে উচ্চতা h। সুতরাং v1 স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh। এখানে u মানে 0, প্রাথমিক বেগ 0 ছিল, এখান থেকে ছাড়া হয়েছে স্থির অবস্থা থেকে। সুতরাং এখানে হবে 2gh, হবে 2gh। এটা আমরা বের করে রাখলাম। কেন রাখলাম দেখো, এবার বুঝতে পারবে। মানে বি অবস্থানে at B EK কাইনেটিক এনার্জি কত? না হাফ, বা গতিশক্তি কত? হাফ m v1 স্কয়ার। m v1 দেখো, v1 স্কয়ার সমান 2gh। সুতরাং 2gh, এখানে সরি h না, এখানে h1 হবে, h1। তাহলে v1 স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh1, তাহলে এখানে হাফ m ইনটু 2gh1। সুতরাং 2 2 কাটলো m gh1। EP কত? EP হচ্ছে মাটি থেকে এখন সে কোথায় আছে, এইটুকু উচ্চতাটা কত, এই উচ্চতাটা কত, এখান থেকে এই উচ্চতাটা কত? না h মাইনাস h1, পুরোটা h, h1 নেমেছে, সুতরাং এটা h মাইনাস h1। সুতরাং এর স্থির শক্তি কত হবে? না অর্থাৎ mg ইনটু h মাইনাস h1। সুতরাং বি অবস্থানে মোট যান্ত্রিক শক্তি কত হবে? Eb ইকুয়াল টু EK প্লাস EP। EK কত? mgh1, আর এখানে mgh মাইনাস h1। দেখো এটা কত হবে? mg যদি আমরা ব্র্যাকেটটা তুলি, mgh মাইনাস mgh1 মাইনাস mgh1 প্লাস mgh1 কাটলো, থাকলো শুধু mgh। আবার দেখো mgh, এখানে mgh, এখানে mgh। এবার আসছি আমরা বস্তুটি ধরে, এবার ঠিক মাটি স্পর্শ করার আগের মুহূর্ত এই অবস্থানে আছে, ধরো সি অবস্থানে আছে। তাহলে সি অবস্থানে তার বেগ সর্বোচ্চ, তাকে ধরছি আমরা ভি, এখানে তার গতিবেগ ভি ধরলাম। সুতরাং at C EK সমান হাফ mv স্কয়ার, তাহলে একই নিয়মে হাফ m, তাহলে এখানেও তাই দেখো v স্কয়ার ইকুয়াল টু কি হবে? না 0 স্কয়ার প্লাস 2g ইনটু h হবে, কারণ পুরো উচ্চতায় নামছে। সুতরাং এখানে দাঁড়ালো
2gh, সুতরাং এখানে হাফ m ইন্টু 2gh, 2 কাটলো, হলো mgh। এখানে EP কত, যেহেতু মাটি স্পর্শ করার ঠিক আগের মুহূর্ত, সুতরাং এখানে h কত 0, সুতরাং EP কত 0। অতএব মোট যান্ত্রিক শক্তি at c পজিশনে EK প্লাস EP ইকুয়াল টু mgh প্লাস 0 ইকুয়াল টু mgh। তাহলে আমরা কি পেলাম দেখো, প্রত্যেকটা পজিশনে অর্থাৎ A B C তিনটে পজিশনে যে যান্ত্রিক শক্তিগুলি পেলাম সবগুলি সমান, অর্থাৎ at A, at B, at C সবাই কিন্তু সব ক্ষেত্রেই যান্ত্রিক শক্তি সমান। সুতরাং আমরা বলতে পারি না, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি প্রযোজ্য হয়। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে কোনো অবস্থানে বা মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল ধ্রুবক থাকে, মানে একই থাকে, সর্বদা একই থাকে না। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে কোনো অবস্থানে বা মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে কোনো অবস্থানে যান্ত্রিক শক্তি কি হয় না, সংরক্ষিত হয়, সংরক্ষিত হয়, মেকানিক্যাল এনার্জি সংরক্ষিত হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।